500 হার্টজের মনিটর, এবং 500 হার্টজের মনিটর বাংলাদেশে মনে কমার্শিয়ালি অ্যাভেলেবেল এটাই আছে, এবং এটা দেখার পর আমার মাথার হচ্ছে অবস্থা খারাপ হয়ে গেছে, বিকজ 500 হার্টজের মধ্যে ওলেড এক্সপিরিয়েন্সওয়ালা মনিটর, চারটিখানি কি কথা? ইয়েস, বলতেছিলাম MSI এর MPG 271QR 500 হার্টজ QD OLED এই মনিটরটার কথা, এবং এইটার প্রাইসও কিন্তু হুপিং পায় 1,55,000 টাকার মতো, যেটা কিন্তু নো জোক একবারে, ঠিক আছে? মানে এই প্রাইসের একটা মনিটর আবার 500 হার্টজ কি কি অফার করতেছে আমরা এগুলো সবকিছু জানবো। এই মনিটরটা আজকে আমরা একটা দ্য গুড ব্যাড অ্যান্ড আগলি স্টাইলে রিভিউ করবো, দেখবো যে এটার মধ্যে ভালোটা কি, খারাপটা কি, আর একেবারে মন্দটা কি, সবকিছু নিয়ে আলোচনা হবে। সাথে আমি অনুরাগ দেখছেন টেকনিক বাংলাদেশ। চলে যাক আজকে আমাদের 500 হার্টজের মনিটরের আত্মকথাতে। ফার্স্টে যদি আমরা দ্য গুড নিয়ে কথাবার্তা বলি, এই রেঞ্জের আশপাশে যে মনিটরগুলো আছে আমরা কিন্তু IPS বলেন বা ওলেড বলেন সব মিলাই কিন্তু 240 হার্টজের উপরে খুব একটা যাইতে দেখি না। এবং এইটা বললো যে আচ্ছা ঠিক আছে ভাই, হোল্ড মাই বিয়ার অ্যাগেন, আমি মার্কেটের গেমটা চেঞ্জ করে দিই। 500 হার্টজের এই মনিটরটা কিন্তু বিদেশে মোটামুটি অনেকদিন আগে থেকে অ্যাভেলেবেল ছিল, বাট MSI চিন্তা করলো আচ্ছা ঠিক আছে বাংলাদেশের মার্কেটেও জিনিসটা পেনেট্রেটেড হোক, কি অবস্থা। তো প্রথমে আমরা যেমনটা দ্য গুড নিয়ে কথাবার্তা শুরু করি, এই মনিটরের গুডগুলো কি কি। ফার্স্টে যদি আমি এই মনিটরটার ডিসপ্লে নিয়ে কথাবার্তা বলি, ডেফিনেটলি দ্যাটস দ্য মোস্ট গুড থিং অফ দিস ডিসপ্লে। 27 ইঞ্চি একটা কোয়ান্টাম ডট 4th জেনারেশন বা লেটেস্ট জেনারেশনের প্যানেল, 2K ট্রু 10 বিটের প্যানেল এবং একটা গ্লসি প্যানেল এবং আনরিয়েল প্যানেল। আমরা যখন হচ্ছে এই প্যানেলটা দিয়ে হচ্ছে কাজকর্ম শুরু করি, প্রথমে যদি একটু আমাদের স্পাইডার এক্স প্রো যে ডাটাটা সেটা বলা শুরু করি, এটা কিন্তু 100% sRGB, 93% Adobe RGB এবং 99% DCI P3 হচ্ছে আপনাকে কালার গ্যামট কভারেজ দিচ্ছে। যেহেতু স্পাইডার এক্স প্রোটা হচ্ছে আপনার 100% উপর sRGB দিতে পারে না, এটা sRGB কিন্তু ওদের ওয়েবসাইটের ক্লেম অনুযায়ী 138%-এর মতো যায়, এবং এটা যখন ইউজ করতে গেছে আমরা বুঝতে পারছি সেটা হারে হারে টের পাইছি, কালারের যে পপ টপ হওয়া, কালারের যে ভিভিডনেস। তারপরে যদি একটু এটা ডেল্টা অ্যাভারেজ নিয়েও কথাবার্তা বলি, আমরা ক্যালিব্রেশনটা কমপ্লিট করার পর ডেল্টা অ্যাভারেজটা মাপলাম, দেখলাম যে 0.84-এর মতো হচ্ছে ডেল্টা অ্যাভারেজ আসছে, হুইচ ইজ কিন্তু মানে খুবই খুবই নাইস, কি আর বলবো। এবং 1.5 লাখ টাকার উপর একটা মনিটরে এরকম হওয়া উচিত, না হলে কিন্তু হচ্ছে সমস্যাই ছিল। আর যদি একটু কথাবার্তা বলি, ইনফিনিটি কনট্রাস্ট রেশিও সেটা তো ছিল একদম, ব্ল্যাকগুলো একদম পিচ ডার্ক হয়ে যায়, মানে ওয়ে টু গুড, একদম শেফস কিস মনিটর। আপনি যখন বা আমি যখন হচ্ছে এটা দিয়ে কন্টেন্টগুলো কনজিউম করা শুরু করলাম, মুভি দেখছি, প্রতিটা মুভি আমি 4K প্রিন্টে নামায় দেখছি, অ্যান্ড দ্য ডিটেলস ওয়াজ ইনসেইন। আর আপনি যদি HDR অন করে মুভি দেখেন, কি আর বলবো, এই মনিটরটা শার্পনেস একদম অন পয়েন্ট। গ্লসি প্যানেলের কারণে কিন্তু কন্ট্রাস্ট রেশিওটা আরো জেকে বসছে, দেখতে আরো ভালো লাগে। আর কালারের যে বুস্ট আর ভিভিডনেস সেটা নিয়ে তো বলছি, দেখতে খুবই ভালো লাগে, একদম ট্রু টু লাইফ কালার তো লাগে, মনে হবে আপনি মনিটর ভিতরে ঢুকে যাচ্ছেন। ডেফিনেটলি এই মনিটর কিনলে আপনার হচ্ছে ভিউইং এক্সপিরিয়েন্স এবং জীবনের অনেকটা সমস্যার সমাধান হয়ে যাবে, বিকজ আপনি সারাদিন শেষে যদি হচ্ছে ক্লান্ত হয়ে ফিরেন এবং এটাতে যদি একটা মুভিও দেখেন বা কিছু ভিডিওসও কনজিউম করেন, মানে ইউ উইল বি ব্লোন আউট। তো এটার যখন কথা বললাম, HDR নিয়েও কথাবার্তা বলি, এই মনিটরটাতে কিন্তু VESA True HDR 500 ব্ল্যাকের হচ্ছে আপনার সাপোর্টটা আছে, সার্টিফিকেশনটা আছে আর কি। এবং HDR অন করে মুভি দেখলাম, আমি যতগুলো মুভি দেখছি মোটামুটি মিশন ইম্পসিবল, তারপর F1 সবগুলো আমি ট্রাই করছি HDR অন করে দেখতে, অ্যান্ড ইট ব্লোজ মি অ্যাওয়ে। HDR হাইলাইটগুলো এত সুন্দর মেনটেন হয়, হাইলাইটে কতটুকু হচ্ছে আপনার আলো হচ্ছে ব্রাইটেন আপ হবে, বা হচ্ছে যেগুলো কালার বুস্টেড এরিয়া বা শ্যাডোটা কিভাবে কন্ট্রোল হবে, শ্যাডোর সাথে হাইলাইটের ডিস্টিংশনটা কেমন হবে, HDR ওয়ার্কস ট্রুলি পারফেক্ট ওয়েল। এবং HDR কিন্তু ব্রাইটনেস অনেকটাই বেড়ে যায়, দেখতে খুবই খুবই হচ্ছে আনরিয়াল একটা এক্সপিরিয়েন্স লাগে। অন্তত কন্টেন্টের ক্ষেত্রে কিন্তু আপনি এই মনিটর থেকে কোনো রকমের কোনো কমপ্লেন করার সুযোগ পাবেন না। তারপরে যদি আমরা গেমিং করতে যাই, আপনি যদি সাইবার পাঙ্কের মতো গেম রে ট্রেসিং অন করে খেলেন আলট্রা মোডে, আপনি আবারও ব্লোন হয়ে যাবেন। গেমের প্রতিটা ডিটেলস, প্রতিটা শ্যাডো এত সুন্দরভাবে পপটাপ করে, এত সুন্দরভাবে দেখা যায়, শ্যাডোতে কোনো এনিমি লুকায় থাকলো, এটা দেখলে আপনার মানে জীবন অনেক আসান হয়ে যাবে। সত্যি কথা, আমি একটা কথা বাড়াই বলতেছি না। এবং 1,55,000 টাকা মনিটরে উই ডিজার্ভ দিস, ঠিক আছে? না হলে এটা ইনজাস্টিস হতো, আরো অনেক কিছুই ডিজার্ভ করতাম যেটা হয়তো বা পাই নাই, পরে বলবো। তো গেমিং এর কথা যেহেতু এসেই গেল, এটার 500 হার্টজ নিয়ে একটু কথাবার্তা বলতে হয়। অন্যান্য মনিটরগুলো যেমন থাকে যে অনেক বেশি হার্টজ লেখা রাখে 320, 240, বাট যখন আমরা আমাদের রেসপন্স টাইমে মেজারমেন্টের টুল কিট নিয়ে হচ্ছে গিয়ে মেজারমেন্ট করতে যাই, দেখলাম যে লবরঙ্গ অবস্থা ভালো না। বাট ওলেড কোয়ান্টাম ডট আপনার স্যামসাং এর লেটেস্ট জেনারেশনের যেহেতু প্যানেল, তাহলে কিন্তু ডেফিনেটলি এখানে 500 হার্টজ যে ওরা দিছে, 500 হার্টজ মানে হচ্ছে 1 সেকেন্ডকে যদি 1000 মিলি সেকেন্ড আনে, 1000কে যদি 500 দিয়ে ভাগ করেন, তাহলে হচ্ছে 2 মিলি সেকেন্ডের মতো হচ্ছে আপনার রিফ্রেশ উইন্ডোটা আসে। তো আমরা যখন আমাদের হচ্ছে গিয়ে রেসপন্স টাইমে মেজারমেন্ট টুল দিয়ে মেপে দেখলাম যে এটার অ্যাভারেজ পারসিভ টাইমটা 1.93 মিলি সেকেন্ডের মতো
উইচ ইজ ব্লেজিং ফাস্ট, অর্থাৎ 500 হার্টজ থেকেও এটা বেশি হচ্ছে আপনাকে পারফরমেন্সটা দিচ্ছে, বাট এটা ওরা ব্র্যান্ডিং করছে 500 হার্টজ নামে। খুবই নাইস, কোনো রকমের কোনো ইনভার্স গোস্টিং এর কোনো ব্যাপার স্যাপারই নাই, এবং ওলেড প্যানেল যেগুলো পিক ওলেড প্যানেল ওগুলো কিন্তু সেরকমই হওয়া উচিত। এই মনিটরটা ডেফিনেটলি 500 হার্টজ যেটা ব্র্যান্ডিং করতেছে তার থেকে আমি বলবো বেশি ডেলিভারি দিচ্ছে, অ্যান্ড উইচ ইজ ট্রু। আমরা যখন ইউএফও গোস্টিং টেস্টে মুভ অন করলাম তখন কিন্তু আমরা দেখলাম যে দিস ইজ আ ফার্স্ট মনিটর আই থিঙ্ক যেটা একদম জিরো গোস্টিং, কোনো গোস্টিং নেই, পারফেক্ট ইউএফও রেজাল্ট দিছে। মোশনের ক্ল্যারিটি সুপার, কোনো রকমের কোনো কমপ্লেন জায়গায় যারা ভ্যালোরেন্ট তারপর CSGO তারপর হচ্ছে ফাইনালস এই ধরনের গেম খেলবেন, ফাইনালি তাদের জন্য মনিটর এসে গেছে। ইউ ক্যান বাই দিস, এবং আপনি মনিটরে কোনো রকমের কোনো গোস্টিং দেখবেন না গেমিং এর সময়। অ্যান্ড অ্যানাদার গুড ইজ ডেফিনেটলি নো ব্যাকলাইট ব্লিডিং ইস্যু, যেহেতু ওলেড পার পিক্সেল গুলো ইন্ডিভিজুয়ালি লিট আপ হয়, তো এইখানে হচ্ছে কি যখন আপনি কোনো কালো ব্যাকগ্রাউন্ড ছেড়ে রাখবেন সবগুলো পিক্সেল একসাথে একদম টার্ন অফ হয়ে থাকে, কোনো রকম ভাবে লাইটটি ডিসিপেট করেন, এর জন্য এটাতে কোনো ব্যাকলাইট ব্লিডের ইস্যু নেই। এখানেও ডেফিনেটলি 10/10 দিতেই হবে। যদি আমরা ট্র্যাডিশনাল ওয়েতে রিভিউ করতাম সেগমেন্ট ধরে সেটাই করতাম। আর গুডের আরেকটা পার্ট তো বাকি রয়ে গেছে, সেটা হচ্ছে ওএসডিটা। এই ওএসডি আমার দেখা ওয়ান অফ দ্য বেস্ট ওএসডির কাতারেই পড়বে, বিকজ আমি আমার লাইফে এরকম ডেকোরেটেড ওএসডি খুব কম দেখছি। এই ওএসডিতে কি নাই আপনার শুরু থেকে, বাট এটার ওলেড কেয়ার যে ব্যাপারটা আছে সেটা নিয়ে কথা বলি। ওলেডের যে বার্নিং ইস্যু হয় সেটা তো আপনারা অনেকে জানেন। ওলেড মানে কি? অর্গানিক লাইট ইমিটিং ডায়োড, অর্থাৎ যে ডায়োডগুলো আছে ওর মধ্যে হচ্ছে অর্গানিক কম্পোনেন্ট আছে যেগুলো কিন্তু লং টার্ম যদি একটা স্ট্যাটিক পিক্সেলে থাকে, যেমন টাস্ক বারগুলা অথবা যদি কোনো লোগো যেগুলো হচ্ছে ডেস্কটপে থাকে, এগুলো কিন্তু লং টাইম থাকলে কিন্তু অর্গানিক কম্পাউন্ডগুলো হচ্ছে আপনার ডেটোরিয়েট করতে পারে, যেটার কারণে কিন্তু একটা ছাপ পড়ে যেতে পারে, যেটাকে বার্নিং বলে। এটাকে প্রোটেকশন দেওয়ার জন্য কিন্তু MSI বরাবরই সিরিয়াস ছিল, এবং ওরা এবার ওলেড কেয়ার 3.0 আনছে, এবং এইটাতে নানা রকমের দিয়ে দিছে ফিচার, পিক্সেল শিফট, মাল্টি লোগো ডিটেকশন, তারপরে হচ্ছে ওয়ার্নিং দেওয়া, এবং এই জিনিসটাকে ওরা আরো স্মার্ট করছে। আগে হতো কি ওলেড কেয়ার 2.0 তে হুটহাট একটা নোটিফিকেশন দেখা যেত, আপনি গেম খেলতেছেন হঠাৎ করে নোটিফিকেশন দেখায় আপনার ক্রুশিয়াল মোমেন্টকে মাইট দিয়ে দিল, বাট এইবার হচ্ছে আপনি কন্টেন্টটা কি স্ক্রিনে চালাচ্ছেন বা কি করতেছেন অ্যাক্টিভিটি, তার উপর নোটিফিকেশনটা একটু ডিলে করে দেয়, বা স্মার্ট একটা AI টেকনোলজি ওরা ইউজ করছে। এটা বলে হচ্ছে আপনার ওদের যে ট্রেনিংটা আছে এটা করে হচ্ছে আপনার যে বিহেভিয়ার প্যাটার্ন সেটার সাথে মিলে পরে হচ্ছে আপনাকে নোটিফিকেশন দেয়, পিক্সেলটা রিফ্রেশ করার বা প্যানেলটা বন্ধ হয়ে হচ্ছে একটু আপনার টিউন করে নেওয়ার, এগুলো হচ্ছে নানা রকমের ব্যাপার স্যাপার দেয়। তো প্লেন্টি অফ ফিচার্স আছে। এইটা ছাড়াও এই মনিটরের আছে অনেকগুলো মোড আছে, ইউজার, প্রিমিয়াম, কালার, SRGB, যেগুলো ইমেজ মোড আর কি। এই মনিটরে হচ্ছে আপনি যদি কোনো রকমের কালার সেন্সিটিভ বা ভিডিওর ওয়ার্কলোড করতে চান, SRGBর কভারেজটা একটু ক্ল্যাম্প করে নিতে পারেন। শুধু তাই না, এই মনিটরের যে আপনার ওএসডি এর মধ্যে কিন্তু হচ্ছে ব্রাইটনেস, কন্ট্রাস্ট, শার্পনেস, তারপর 6 অ্যাক্সিস কালার স্যাচুরেশন, এটা ছাড়াও কিন্তু KVM এর মোড, যেটা নিয়ে একটু পরে কথাবার্তা বলতেছি, অপটিক্স যেটা ওদের যে হচ্ছে আপনার ক্রসহেয়ার আছে ওইটার মধ্যে ওরা AI ইমপ্লিমেন্ট করা ট্রাই করছে। মোদ্দা কথা MSI অনেক হচ্ছে AI নিয়ে ব্র্যান্ডিং করছে। এই ওএসডি নিয়ে আর কি বলবো, ওএসডির সাথে একটা সফটওয়্যারও পাবেন, ওই সফটওয়্যারটা আবার আরেক লেভেলের উপরে, সফটওয়্যারটা ইনস্টল করা নেই বাট দ্য সফটওয়্যার এক্সিস্ট আর কি। তো এটা একটা পারফেক্ট ওএসডি ইকোসিস্টেম বলা যায়, এবং মনিটরের উপর আপনাকে গ্রেটার একটা কন্ট্রোল দিবে, নো ডাউট। তো এইগুলো ছিল মোটামুটি গুড। এইবার আস্তে আস্তে আমরা একটু দেখি যে সবই কি গুড নাকি দ্য ব্যাডও কিছু আছে, তো ব্যাডের দিকে একটু আস্তে আস্তে যায়। তো শুরু করে এবার ব্যাড গুলো। এই মনিটরটা আমরা যেমনটা বলছিলাম কোয়ান্টাম ডট হচ্ছে 4th জেনারেশনের প্যানেল, স্যামসাং এর প্যানেল। কোয়ান্টাম ডট প্যানেলগুলোর হচ্ছে কয়েকটা হচ্ছে ড্রব্যাক আছে, যেটা নিয়ে একটু আমরা পরে কথাবার্তা বলবো, বাট প্রথমে হচ্ছে একটা ব্রাইটনেস নিয়ে কথাবার্তা বলি। এই মনিটরটা ব্রাইটনেসে কিন্তু 3 রকমের মোড আছে। ট্রু 500 ভেসার যে ব্ল্যাক ওটা তো আছে, তার সাথে কিন্তু আপনার 1000 নিটস পিক যে ব্রাইটনেস সেটার হচ্ছে মোডটা আছে, এবং লাস্টে ওদের নিজস্ব একটা টেকনোলজি EOTF বুস্ট, অর্থাৎ সেম APL এ সেম হচ্ছে অ্যাভারেজ পিকচার লেভেলে এই মনিটরটা যে ব্রাইটনেসটা সেটাকে আরো বুস্ট করতে পারে, আরো হচ্ছে আপনার বুস্ট করে দেখাতে পারে, যেটা ওদের নিজস্ব একটা ফিচার। তো আমরা EOTF বুস্ট মোডে যখন আমরা পুরা যে প্যানেলটা আছে 100% APL এ যখন হচ্ছে আমরা ব্রাইটনেসটা মেজারমেন্ট করলাম, দেখলাম যে ম্যাক্সিমাম কিন্তু এটা 302 নিটসের মতো যায় HDR মোডে। HDR মোডের ব্রাইটনেসটা আমরা টেস্ট করি নাই, বাট ওদের ওয়েবসাইটে দেখলাম যে HDR মোডে হচ্ছে 515 নিটসের আশপাশে যায়। APL কমাই নিয়ে আসলে তখন হচ্ছে ব্রাইটনেসটা একটু বাড়ে, এবং HDR কন্টেন্টে কোনো একটা পয়েন্টে D65 হোয়াইট পয়েন্টে হচ্ছে আপনার 1000 নিটসের মতো হয়তোবা সার্টেন কিছু মোমেন্টের জন্য যায়, বাট এটা আসলে মোটা দাগে যদি আপনি HDR মোডে ইউজ করেন তাহলে 300 নিটসের আশপাশে একটা ব্রাইটনেস পাবেন, যেটা কিন্তু আমি বলবো যে ইন্ডাস্ট্রিতে কিন্তু আরো অনেক মনিটর আছে। অ্যান্ড টিভির ব্রাইটনেস, ওলেড টিভিগুলোর ব্রাইটনেস তো একদম ওয়ে অফ দ্য চার্ট, আপনারা জানেনই, বাট
যা দিচ্ছে মোটামুটি খারাপ লাগে না। গ্লসি প্যানেলের কারণে কিন্তু ব্রাইটনেসটা একটু বুস্টেডই লাগে, ভালো লাগে চোখে দেখতে। তারপর যদি আমরা একটু কথাবার্তা বলি, কোয়ান্টাম ডট প্যানেলের কিন্তু আরেকটা যে হচ্ছে আপনার একটু ড্রব্যাক থাকে, কোনো যদি ডিরেক্ট আলোর সোর্স পড়ে, অর্থাৎ আমার যে সফট বক্সটা আছে বা জানালার কোনো আলো, বা এই মনিটরটা যারা কিনবে যদি জানালার পাশে রাখেন, আলো পড়লে কিন্তু কোয়ান্টাম ডট প্যানেল যখন বন্ধ থাকে তার উপরে কিন্তু হচ্ছে একটা ম্যাজেন্টা টোন এসে যায়, এবং এই ম্যাজেন্টা টোনের কারণে বা ডিরেক্ট আলো পড়লে আর কি যখন আপনি ইউজ করবেন তখন কিন্তু মনিটরটা অনেকটাই কন্ট্রাস্ট হারায় ফেলে, তখন কিন্তু একটু ফ্যাকাশে হয়ে যায়। এটা কোয়ান্টাম ডট প্যানেলের একটা ড্রব্যাক, এটা এখনো স্টিল এক্সিস্ট আর কি। অ্যান্ড থার্ড থিং যদি আমি একটু বলি, কোয়ান্টাম ডট প্যানেলের আপনারা সাবপিক্সেল লেআউটটা দেখতেছেন না, এই যে সেই বিখ্যাত 3-4 জেনারেশন থেকে দেখতেছি, উপরে হচ্ছে আপনার সবুজ, উপর নিচে সবুজ, আর ডান বামে হচ্ছে ব্লু আর রেড আর কি। এই সজ্জাটার হচ্ছে আপনার যে সাবপিক্সেল লেআউট, এর কারণে কিন্তু এটা যে টেক্সট ক্ল্যারিটিটা এটা কিন্তু একটু কমে যায় অ্যাভারেজে আমি বলবো। অর্থাৎ টেক্সটের যে একদম মোলেড হিসেবে মানে যেরকম কন্টেন্টকে দেখাইতে পারে, টেক্সটের স্ট্যান্ডিং আউট করার ব্যাপারটা কিন্তু একটু কম, বরঞ্চ অ্যাভারেজ যে আইপিএস প্যানেলগুলো আছে বা অ্যাবভ অ্যাভারেজ যে আইপিএস প্যানেলগুলো আছে তার মতোই কিন্তু এটা টেক্সট শার্পনেস, টেক্সট ক্ল্যারিটিটা আউটস্ট্যান্ডিং কিছু দিতে পারতেছে না, এখানে জিনিসটা আরো বেশি হলে ভালো হতো। তো কোয়ান্টাম ডট প্যানেলে হচ্ছে আপনার 4K যে মনিটরগুলা, 4K মনিটরগুলো আবার টেক্সট ক্ল্যারিটিটা ভালো থাকে একটু, বাট 2K গুলাতে একটু কম থাকে, এটা দেখলে একদম খালি চোখে বোঝা যায়। অ্যান্ড তারপরে যদি আরেকটা ব্যাট নিয়ে কথাবার্তা বলতে হয়, সেটা হচ্ছে এটার বিল্ড কোয়ালিটিটা। ডোন্ট গেট মি রং, এটার বিল্ড কোয়ালিটি ইজ গুড, পুরাটাই প্লাস্টিক। তারপরে হচ্ছে এটা যদি আইও পোর্টস নিয়ে একটু কথাবার্তা বলি, আইও পোর্টসের কোনো অভাব রাখে না। দুইটা HDMI 2.1 আছে, যেটা কিন্তু একদম কাটিং এজ। একটা ডিসপ্লে পোর্ট বা ডিপি পোর্ট হচ্ছে আপনার 2.1 আছে, এটাও কাটিং এজ, যেটা কিন্তু 80 Gbps হচ্ছে আপনার ব্যান্ডউইথ ট্রান্সফার করতে পারে, উইচ ইজ ডেফিনেটলি এরকম 500 হার্টজ মনিটর জন্য দরকার। এবং ওটার জন্য কিন্তু ওরা একটা ক্যাবলও দিয়ে দিচ্ছে স্পেশাল, যেটা কিন্তু আপনি লাগিয়ে হচ্ছে আপনার পিসিতে চালাতে পারেন। একটা টাইপ সি পোর্ট দিছে, যেটা কিন্তু হচ্ছে আপনার পিডি সাপোর্টের 98 ওয়াট পাওয়ার ডেলিভারি করতে পারেন। অর্থাৎ আপনি যদি আপনার হাঙ্গরি ফোনটাকেও চার্জ দিতে চান, কোনো ব্যাপার না, এটা দিয়ে কিন্তু আপনি দিতে পারবেন। দুইটা ইউএসবি টাইপ এ পোর্ট দিছে, যেটা 5 Gbps ডাটা ট্রান্সফার করতে পারে। একটা টাইপ বি পোর্ট দিছে, একটা হেডফোন জ্যাক দিছে, আর হচ্ছে আপনার এটা অল সিস্টেমটাকে কেভিএম, অর্থাৎ কোনো মাল্টিপল ডিভাইসের সাথে সিমলেস সুইচিং এর কারণে কিন্তু কেভিএম এর অপশনটাও রাখছে। এই মোটরের অপশনের অন্তত অভাব নেই, বাট সব এইদিকে আইওপোর্টসের অপশন ভালো হলো। এই ডিজাইনটা পুরাটা একটা প্লাস্টিক বিল্ড। আচ্ছা, প্লাস্টিক বিল্ড হলো, স্টার্ডি প্লাস্টিক আছে, অল হচ্ছে আপনার অ্যাডজাস্টমেন্ট ফিচার পেয়ে যাবেন, টিল্ট, হাইট, সুইভেল আর পিভট সব অ্যাডজাস্টমেন্ট পাবেন। বেস প্লেট, স্ট্যান্ড সবই মোটামুটি শক্ত আছে। বাট MSI যে ডিজাইনটা না, এই যে এই ক্লাসিক্যাল যে ডিজাইন, পিছনে হচ্ছে ড্রাগনের লোগো, একটা 8 GB স্ট্রিপ আছে হালকা ওদের MSI ট্র্যাডিশনাল লোগো দিয়ে, এই জিনিসটা অনেকদিন হয়ে গেছে, 3-4 জেনারেশন ধরে আমরা এরকম মডেলে কোনো রিফ্রেশ দেখতেছি না। তো এইখানে একটা রিফ্রেশমেন্টের খুবই বেশি দরকার আছে, যেখানে আপনি 1 লাখ 1.5 লাখ টাকা দিয়ে একটা মনিটর কিনবেন, এটা কিন্তু নো জোক। পার ইয়ারে কিন্তু আপনার যখন মনিটর আপগ্রেডেড মডেলটা আসে, আমরা এক্সপেক্ট করতে পারি যে একটু বেটার হবে, মেটালের টাচ আসবে, ফিনিশিং আরো ভালো হবে, ডিজাইনটা আরেকটু হচ্ছে আপনার গুড লুকিং হবে, আরেকটু অ্যাগ্রেসিভ হতে পারে বা যে কোনো দিক যেতে পারে। তো এইটাকেও আমি একটা ডাউন সাইডের দিকে রাখবো, একটু এখানে একটু MSI এর কাজ করা দরকার আছে। ওই পুরানো কাসুন্দি বারবার ঢেলে ঢেলে দেয়, কত আর ভালো লাগবে। তো দিস আর দ্য ব্যাড সাইড যেভাবেই থাকবে আর কি। বাট নাও দ্য আগলি সাইড। আগলি সাইডে কি আছে সেটা তো একটু দেখতে হবে, ঠিক আছে? অনেকে বলবেন এই মনিটরেরও ভাই আবার আগলি সাইড আছে। আমি বলবো হ্যাঁ আছে। এই মনিটরটার ওএসডি নিয়ে আমি কথাবার্তা বলতেছিলাম। তো ওএসডির মধ্যে ওরা এবার মানে একটা জিনিসের ফিচার অ্যাড করছে, সেটা হচ্ছে আমাদের বিখ্যাত AI, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে তারা প্রচুর ব্র্যাগিং করছে, তাদের এই মনিটর ওয়েবসাইটের ক্যাটালগে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে ভরায় রাখছে। অ্যান্ড নট গোনা লাই, দ্য ফিচার্স আর গুড। এই মনিটরের সামনে কিন্তু MSI লোগোর নিচে একটা ক্যামেরা টাইপের জিনিস আছে। এখন এটা ক্যামেরা না সেন্সর, আমার মনে হয় এটা ক্যামেরাই আসলে। তো ক্যামেরাটা হচ্ছে আপনার NPU মডেল দিয়ে ওরা ট্রেনিং করাইছে। এটার কয়েকটা ফিচার আছে। প্রথম ফিচার হচ্ছে, সাপোজ আপনি মনিটর ইউজ করতেছেন, মনিটরটা থেকে আপনি উঠে চলে গেলেন, আপনার সিট থেকে উঠে একটু পানি খেয়ে আসলেন, তখন কিন্তু মনিটরটা আপনার সেন্সটা ডিটেক্ট করে অটোমেটিক দেখবে যে আপনি নাই, ক্যামেরা দিয়ে বা যেটা দিয়ে হোক, তখন কিন্তু সে হচ্ছে আপনাকে মনিটরটা বন্ধ করে দিবে, অর্থাৎ মনিটরটা পাওয়ার সেভিং মোডে চলে যাবে, স্ক্রিনটা বন্ধ থাকবে। আবার আপনি যদি আবার উঠা থেকে এসে বসেন, তখন কিন্তু মনিটরটা আবার টার্ন অন হয়ে যাবে। এবং অ্যাকচুয়ালি এটা মানুষ দিয়ে কাজ করবে। আপনি যদি কোনো পুতুল বা অবজেক্ট বসান, তখন কিন্তু সেটা কাজ করে না, বিকজ এটাতে AI এর যে NPU ট্রেনিং আছে সেটা কিন্তু হচ্ছে আপনার ইমপ্লিমেন্ট করা হয়েছে। তারপর আরো কিছু ফিচার আছে, ধরেন আপনি হচ্ছে মনিটর চালাচ্ছেন, পাশে আপনার কেউ এসে দাঁড়াইছে, আপনি তার দিকে ঘুরে কথা বলতেছেন, মনিটরটা অটো একটু হালকা ডিম হয়ে যাবে, গুড ফিচার। আর আপনি যদি মনে করেন ব্রাইটনেসের যে সেন্সর, এটাও কিন্তু আপনার হচ্ছে এভাবেই কাজ করে। এটার হচ্ছে আপনি যখন ধরেন কোনো ডার্ক এনভায়রনমেন্টে হালকা কাজ করতেছেন বা লাইট কম, তখন ব্রাইটনেসটা নিজে নিজে অ্যাডজাস্ট করে কমায় ফেলে। আবার কালারের যে টেম্পারেচার সেটাকেও কিন্তু মেনটেন করতে পারে আপনার আই প্রোটেকশনের কথা চিন্তা করে। আবার AI ক্রস হেয়ার ব্যাপার স্যাপার আছে, দেখে মনে হচ্ছে বেশ ভালোই ফিচার। ইয়েস, নো ডাউট
ফিচারটা ভালো, বাট মোস্টলি দিস ফিচার গেটস হিট অ্যান্ড মিস, কারণ আমি যখন ইউজ করছি মাঝে মাঝে একটু হচ্ছে আপনার ভুলভাল করে। আর সব থেকে বেশি প্যারা দেয় যখন আমি আবার মুভি দেখতে অনেক পছন্দ করি, তো রাতের বেলা রুমটা অন্ধকার করে ওলেড মনিটর হচ্ছে মুভির মজাটা নেই। তো তখন হচ্ছে দেখা যায় যে এই মনিটরটা প্রচুর নিজে নিজে ডিটেক্ট করতে পারে না, বন্ধ হয়ে যায় আবার চালু হয়, এবং এই জিনিসটা অনেকবার এরর দিয়েছে, যেটা কিন্তু এক পর্যায়ে অ্যানোয়িং হতে হয়, এবং তখন কিন্তু হচ্ছে আমার বাধ্য হয়ে ওএসডি থেকে জিনিসটা বন্ধ করে দিতে হয়। তো এমএসআই একটা ভালো ফিচার হচ্ছে ইমপ্লিমেন্ট করা ট্রাই করছে, এআই দিয়ে ব্র্যাগিংও করছে, বাট এটার ফিনিশিংটা সেরকম আসলে হয় নাই। আর একটু হচ্ছে এক জেনারেশন হয়তো বা লাগবে, বা এটার যে ফার্মওয়্যার আপডেট আসবে, ফার্মওয়্যার আপডেট কিন্তু মনিটরে আসে, তো তখন হচ্ছে গিয়ে হয়তো বা এটা একটু ফিক্স হয়ে যাবে। তো এইখানে আসলে জিনিসটা হিটের চেয়ে বেশি হয়ে গেছে আমি বলবো, এন্ড ইট বিকামস অ্যানোয়িং। তো এটাই হচ্ছে আগলি সাইড, আর কোনো ইয়ে নেই। তো দিন শেষে তাহলে এই মনিটরটা কিন্তু আমার চোখে একটা এক্সেপশনাল মনিটর হিসেবেই থাকবে, বিকজ অফ ইটস কিউডি 4th জেনারেশন প্যানেল এবং 500 হার্টজের যে ইনসেন রিফ্রেশ রেট, এটাই কিন্তু মেইন। এই মনিটরটা কারা নেবেন? যারা গেমিং এর পাগলা তারা নিতে পারেন, যারা একদম সিরিয়াস গেমার তাদের জন্য এই মনিটরটা একটা আশীর্বাদ, এবং যারা মোটামুটি হচ্ছে কন্টেন্টও কনজিউম করেন তাদের জন্য কিন্তু ইটস ওয়ান অফ দ্য বেস্ট মনিটর। এডিটরদের আমি খুব বেশি সাজেস্ট করবো না, এডিটররা প্রো আর্টে যেতে পারেন, ওটা তাদের জন্য বেশি ইউজেবল হবে। আইপিএস প্যানেলস আর গুড ফর এডিটিং স্টাফস। আর যদি বলি দামটা যদি বিবেচনা করি, এই দামের মধ্যে আসলে আমরা 4K একটা প্যানেল ডিজার্ভ করি। মানে এই মনিটরটা যদি 4K হয়ে আসতো, 27 ইঞ্চি বা 32 ইঞ্চি 4K তেও আসতো আর এই দামের মধ্যে, তাহলে আমরা একদম সুপার হ্যাপি হইতাম। তারপর নিবেন কি নিবেন না এটা আপনাদের ডিসিশন থাকলো। তো ভিডিওটা এখানে শেষ করলাম, আমাদের দ্য গুড ব্যাড অ্যান্ড আগলি অফ দিস মনিটর। কেমন লাগলো নিচে কমেন্ট করে জানাতে পারেন। আমাদের একটা গ্রুপ আছে টেকনিক বাংলাদেশ, সেটাতে জয়েন হয়ে যেতে পারেন। তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে। গুড বাই অ্যান্ড ডেফিনেটলি আইল ক্যাচ অন দ্য নেক্সট ওয়ান।